to record it. So today, in this class, I'm going to talk about simple, complex, and compound. How can we transform that kinds of sentences? এই সেন্টেন্সগুলো আমরা কিভাবে ট্রান্সফর্ম করে থাকি এবং সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ব্যবহার আমরা অনেকেই জানি না। এটা যে শুধু ট্রান্সফরমেশনের ক্ষেত্রে প্রয়োজন, যারা গ্রামারটা শিখতে চান, ডেভেলপ করতে চান ট্রান্সফরমেশনের বিষয়গুলো, সেই জায়গাটাতে লাগবে, বিষয়টা এরকম না। এটা ফ্রি হ্যান্ড রাইটিং, ইভেন স্পিকিং এর জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি টপিক। আমরা আমি আপনাদের এই ধারাবাহিক গ্রামার ক্লাস যখন নিচ্ছি, আপনারা জানেন আমি ফ্রেজ এবং ক্লজ সম্পর্কে আপনাদের ক্লাস নিয়েছি বা একটা কনসেপ্ট বা ধারণা দিয়েছি। তো সেই ফ্রেজ এবং ক্লজের যে অ্যাকচুয়াল ইউজ, যে ব্যবহার, সেটা এখানে আমরা দেখতে পাবো বা এখানে অ্যাকচুয়ালি হয়ে থাকে। তো একটু মনোযোগ দেন, আমি খুব ভালোভাবে প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করছি। ক্লাস শেষে রেকর্ড পিডিএফ ফাইল আমি পাঠিয়ে দিব। তো প্রত্যেকে এই ক্লাসটা ভালোভাবে নেওয়ার চেষ্টা করবেন, কারণ ল্যাঙ্গুয়েজটা শিখতে গেলে এই ক্লাসটা প্রয়োজন। আপনারা অনেকেই আমার ক্লাস করছেন, অনেক দিন ধরে ক্লাস করছেন, কিন্তু এই ক্লাসটা কিন্তু আমি আজ প্রথম নিচ্ছি, সবার জন্য এটা একদম প্রথম। এটা যে আপনারা আগে একবার করেছেন এরকম না। তো মনোযোগ দিয়ে ক্লাসটা দেখার চেষ্টা করবেন, ভালোভাবে নেওয়ার চেষ্টা করবেন। দেখেন কি বলছে। ইন্ট্রোডাকশন: বাক্যের অর্থ, বর্ণনা বা কাজের উপর ভিত্তি করে সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করা হয়। একটা সেন্টেন্স মূলত 2 ভাবে গঠিত হয়, একটা হচ্ছে অর্থ অনুসারে আর একটা হচ্ছে গঠন অনুসারে। তো অর্থ অনুসারে এই সেন্টেন্স বা বাক্য হচ্ছে মূলত 5 প্রকার। আপনারা জানেন এটা: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটাটিভ অ্যান্ড এক্সক্লামেটরি। আর গঠন অনুসারে সেন্টেন্স হচ্ছে 3 প্রকার: সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। তো দেখেন সেন্টেন্স কাকে বলে, আমরা যদি সেন্টেন্সের ডেফিনেশনটা একটু বোঝার চেষ্টা করি, বলছে ব্যাকরণগতভাবে দুই বা ততোধিক শব্দ একত্রে ব্যবহৃত হয়ে বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে এমন শব্দ সমষ্টিকে সেন্টেন্স বা বাক্য বলে। একের অধিক শব্দ যদি ব্যাকরণগতভাবে একসাথে ব্যবহৃত না হয় অথবা যদি সম্পূর্ণ রূপে মনের ভাব প্রকাশ না করে, তবে সেটি বাক্য হবে না। সেটিকে কি বলে জানেন? বাক্যাংশ বা ফ্রেজ। সো গঠন, আই মিন স্ট্রাকচার যেটা, এই দিক থেকে সেন্টেন্স 3 প্রকার: সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। রাইট? সিম্পল সেন্টেন্সটা কি? জাস্ট কাম টু দ্য ডেফিনেশন। যে সেন্টেন্সে একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকে তাকে সিম্পল সেন্টেন্স বলা। সিম্পল সেন্টেন্স হ্যাজ অনলি অন ফাইনাইট ভার্ব। অর্থাৎ মাই টিচার টিচেস মি ইংলিশ। অর্থাৎ এইখানে এই টিসেস শব্দটা সাবজেক্ট, মনে রাখবেন একটা বাক্যে সাবজেক্টের পরে যে ওয়ার্ডটা থাকে, যে ভার্বটা থাকে, সেইটাই মূলত প্রিন্সিপাল ভার্ব বা ফাইনাইট ভার্ব। এইটা বাদে যদি অন্য কোনো ভার্ব দেখেন একটা বাক্যে, আপনি সাবজেক্ট থেকে দূরে ভার্ব দেখতে পারেন বা একদম শুরুতে ভার্ব দেখতে পারেন, কিন্তু মনে রাখবেন সেই ভার্বগুলোকে বলা হয় নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট মানে অসমাপিকা ক্রিয়া। অসমাপিকা মানে একটা ওয়ার্ড, যে ওয়ার্ডকে আমি খোলা চোখে দেখতেছি যখন, তখন আমার দেখে মনে হচ্ছে এটা একটা ভার্ব, বাট অ্যাকচুয়ালি অ্যাজ আ পার্ট অফ স্পিচ সেটা কোনো ভার্ব না ওই বাক্যে। সেটা হয় নাউন অথবা অ্যাজেক্টিভ। কি বললাম? হয় নাউন অথবা অ্যাজেক্টিভ। অর্থাৎ চেহারা ভার্বের মতো হলেও সেটা ভার্ব হিসাবে কাজ করে না। ভার্ব যেটাকে আমি দেখতেছি, সেটা দেখে আপনি বলতে পারবেন না যেটা কোন টেন্স, কোন টেন্সের স্ট্রাকচার মেনটেন করে না। এইটাই হচ্ছে মূলত নন ফাইনাইট ভার্ব। এগুলো হচ্ছে জেরান্ড, ইনফিনিটিভ অথবা পার্টিসিপল বলা হয়, হয়ে থাকে। অ্যাজ এ পার্ট অফ স্পিচ নাউন বা প্রোনাউন হয়। আর মেইন ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, সাবজেক্টের পরে থাকে। যে ভার্বটা দেখলে বোঝা যায় এটা কোন টেন্স, যেমন মাই টিচার টিচেস মি ইংলিশ, এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। গোয়িং দেয়ার আই ফাউন্ড হিম, এই আইটাই বাক্যে সাবজেক্ট, ফাউন্ড ফাইন্ড এর পাস্ট ফর্ম, এটা হচ্ছে আমার মেইন ভার্ব। তার মানে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, দেখে বোঝা যাচ্ছে। বাট দেখেন এই বাক্যে কিন্তু আমরা আরেকটা ভার্ব দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে গোয়িং। এই গোয়িং দেখে আপনি কি টেন্স ধরতে পারবেন? ভেবে দেখেন তো। গোয়িং, এটা কি কোনো প্রেজেন্ট কন্টিনিউয়াস, না পাস্ট কন্টিনিউয়াস, না ফিউচার কন্টিনিউয়াস? আপনি বুঝবেন কিভাবে? কন্টিনিউয়াস টেন্স হতে গেলে তো এর আগে অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, শ্যাল বি, উইল বি কিছু একটা বসবে। তেমন কোনো অক্সিলারি ভার্ব আছে? নেই। জাস্ট ভার্ব প্লাস আইএনজি যুক্ত একটা শব্দ প্রথমে বসছে। তার মানে এটা চেহারা ভার্বের মতো, আমি দেখতেছি, খোলা চোখে দেখে মনে হচ্ছে এটা একটা ভার্ব, বাট এটা কোনো অ্যাকশন দেয় না, এটা কোনো কাজ করে না, এটা থেকে টেন্স চেনা যায় না। ফর দ্যাট রিজন ইট ইজ নন ফাইনাইট ভার্ব।
আমার কথাটাকে কেউ বুঝতে পারছেন? ফাইনাইট ভার্বটা কি, নন ফাইনাইট ভার্বটা কি বোঝা যায় আমি কি বলছি? ফাইনাইট ভার্ব কোথায় থাকে? জি জি। সাবজেক্টের জি পরে, যেটা জি দেখে স্যার। টেন্স ধরা যায়, টেন্স চেনা যায়। নন ফাইনাইট ভার্ব কোথায় থাকে? সাবজেক্ট থেকে দূরে, যেটা দেখলে চেহারা, চেহারা দেখে আমার মনে হতে পারে এটা ভার্ব, বাট এটা অ্যাকচুয়ালি ভার্ব না। এটা কোনো টেন্স মেনটেন করবে না। বুঝতে পারছেন কি বললাম? কথা কি ক্লিয়ার? স্যার ডুইং স্যার। হ্যাঁ, জেরান্ড। আচ্ছা, এরপর দেখেন, আই ওয়ান্ট টু রাইট আ লেটার। ভাবেন, এই বাক্যে দুটো ভার্ব আছে, একটা হচ্ছে ওয়ান্ট আর একটা হচ্ছে রাইট। এখন সাবজেক্টের কাছে কোন ভার্বটা আছে? সাবজেক্টের কাছে কোন ভার্বটা আছে? ওয়ান্ট। তাহলে এইটা আমার মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। আর এই যে রাইট, এটা একা না, এটা মূলত টু রাইট, এটাকে বলে একটা ইনফিনিটিভ, টু প্লাস ভিয়ান, নন ফাইনাইট ভার্ব। ঠিক আছে, এটাকে কি বলছি আমরা? ইনফিনিটিভ। আই ওয়ান্ট টু রাইট আ লেটার। আচ্ছা, এবার দেখেন, আবার বোঝেন, ওয়াকিং ইজ গুড ফর হেলথ। এইখানে এই ইজ শব্দটা মূলত মেইন ভার্ব, এই ছাড়া আর কোনো ভার্ব নেই। এই ওয়াকিং শব্দটা একটা জেরান্ড, অর্থাৎ এটা একটা নাউন অ্যাজ এ পার্টস অফ স্পিচ, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত শব্দ। বাট এই ওয়াকিং দেখে কি বলা বলা যাবে যেটা কোন কন্টিনিউয়াস? যাবে না। এখানে বি ভার্ব ইজ, এটা এটা মূলত মেইন ভার্ব, অর্থাৎ এই প্রত্যেকটা বাক্যে একটাই প্রিন্সিপাল ভার্ব বা ফাইনাইট ভার্ব আছে। এই জন্য এই বাক্যগুলোকে মূলত বলা হয় সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স। এখানে আমরা অন্যান্য যে ভার্বগুলো দেখতে পাচ্ছি, সেটা মূলত নন ফাইনাইট, সেটা কোনো টেন্স মেনটেন করে না, কোনো অ্যাকশন দেয় না, কাজ করা বোঝায় না। আচ্ছা, এবার দেখেন, এখানে আরো কিছু এক্সাম্পল দেওয়া আছে এই ভার্বগুলোর। এরপর কমপ্লেক্স সেন্টেন্সটা কি? যে সেন্টেন্স একটিমাত্র প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ এবং এক বা একের অধিক সাব অর্ডিনেট ক্লজ থাকে, তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। A complex sentence is one which has only one principal clause or main clause and one or more subordinate clauses. I know where he lives, এখানে আলাদা দুইটা সাবজেক্ট আছে, আলাদা দুইটা ভার্ব আছে। কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে, কমপ্লেক্স হচ্ছে সেইটা যেখানে একটা মেইন ক্লজ থাকে, প্রিন্সিপাল ক্লজ থাকে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে, আরেকটা থাকে, আরেকটা থাকে সাব অর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। এই সাব অর্ডিনেট বা ডিপেন্ডেন্ট যে ক্লজ, এটি মেইন ক্লজের উপর নির্ভর করে। এবং এটি চেনার কিছু উপায় আছে। এই যে দেখেন, কোন বাক্য কমপ্লেক্স হবার কোনো বাক্য কমপ্লেক্স সেন্টেন্স হবার জন্য তিনটি শর্ত। সেই শর্তগুলো কি? প্রিন্সিপাল বা মেইন ক্লজ থাকবে, সাবঅর্ডিনেট কনজাংশন অর্থাৎ কানেকটিভ থাকবে, তবে ক্ষেত্র বিশেষ সাবঅর্ডিনেট কনজাংশন উজ্জ্ব থাকতে পারে, সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। এবার দেখেন এইখানে, এই যে সাবঅর্ডিনেট কনজাংশন কাকে বলে, এইখানে এ থেকে ডাব্লিউ পর্যন্ত লেটার গুলোর ভিতরে যে ধরনের ওয়ার্ড থাকে সাবঅর্ডিনেট কনজাংশন হিসেবে, অর্থাৎ এই ওয়ার্ড গুলো দিয়ে যদি কোনো আহ, বাক্য গঠিত হয়, সেটাকে মূলত বাক্য বলা হয় না, মূলত বলা হয় বাক্যাংশ। কারণ সেটা আরেকটা ক্লজের উপর ডিপেন্ডেন্ট। আফটার, অলদো, অ্যাজ ইফ, অ্যাজ লং অ্যাজ মাচ অ্যাজ সুন অ্যাজ দো, because, for, before, by the time, despite, even if, even though, if, in order that, in case, lest, ons, only if, provided that, since, so that, then, that, though, till, unless, until, when, whenever, where, wherever, while. So এই বিষয়গুলো আমাদের একটু মনে রাখতে হবে। সাবঅর্ডিনেট ক্লজ প্রথমে লিখলে কমা ব্যবহার করতে হয়, অর্থাৎ যদি এই, মানে আপনি এখানে দুটো আলাদা ক্লজ বসবে, হ্যাঁ, আবার বলছি, একটা প্রিন্সিপাল ক্লজ, একটা ডিপেন্ডেন্ট ক্লজ। তো যদি সাবঅর্ডিনেট ক্লজটা আপনি আগে বসান, যে কোনো একটা আগে বসাতে পারেন, তাহলে কমা বসায় পরে মেইন ক্লজটা লিখতে হয়। বাট যদি পরে বসান, তাহলে মাঝেই ওই, এই যে ওয়েন, অল, দো এগুলো মাঝে বসালে তখন আর এই কমার প্রয়োজন হয় না। তো আহ এখান থেকে একটু দেখি আমরা। বলছে আই নো ওয়ার হি লিভস, আমি জানি সে কোথায় বাস করে, সে কোথায় থাকে। এখন আমি যদি এই ওয়ার হি লিভসটা আগে দিতাম, তারপরে যদি আই নো বসাতাম, যে ওয়ার হি লিভস, সে কোথায় থাকে আমি জানি, আই নো, তাহলে লিভস এর পরে আমার কিন্তু একটা কমা দিয়ে তারপরে আই নো লিখতে হতো। কথাটা কি ক্লিয়ার? আমি ক্লিয়ার করতে পারছি? এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক, বোঝার চেষ্টা করেন। বুঝতে পারছেন আমি কি বলছি? যদি আমার এই সাবঅর্ডিনেট জি ক্লজের স্যার। পার্টটা আমি আগে বসাতাম, তাহলে আমার কমা দিয়ে পরের অংশটুকু লিখতে হতো। আর তো সাবঅর্ডিনেট, দুটোই লেখা যাবে? হ্যাঁ, দুইভাবেই লেখা যাবে। আর সাবঅর্ডিনেট আর মেইন ক্লজের ভিতর পার্থক্যটা কি? মেইন ক্লজটা কারোর উপর ডিপেন্ডেন্ট না, সাবঅর্ডিনেট
মেইন ক্লজের উপর ডিপেন্ডেন্ট আমি বুঝবো কিভাবে? একটা কথা শেষ হয় না। যেমন আমি যদি বলছি আমি যাব, দ্যাট ইজ দ্য কমপ্লিট সেন্টেন্স। কিন্তু আমি যদি এরকম বলি যদি সে আসে, তাহলে কি? আসলে কি, কিছু তো একটা বলবেন। যদি সে আসে, সেন্টেন্সটাই কমপ্লিট হচ্ছে না। আমি সময়টা জানি, এটা কমপ্লিট একটা সেন্টেন্স। কিন্তু আমি যদি বলি হোয়েন হি উইল কাম, যখন সে আসবে তখন কি? কিছু তো একটা বলেন, যখন সে আসবে তখন এটা হবে বা এটা ওইটা। তো সাবঅর্ডিনেট ক্লজটা কি তাহলে? যে আমার কথা শেষ হয় না, আরো কিছু শোনার ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে। সো আই নো দ্য টাইম হোয়েন হি উইল কাম, ইউ নিড নট গো সিন্স ইউ আর ইল। তুমি অসুস্থ থাকায় তোমাকে যেতে হবে না। অর্থাৎ তোমার যাওয়ার প্রয়োজন নেই যেহেতু তুমি অসুস্থ। সিন্স মানে কি, যেহেতু। হ্যাঁ। তো আরো কিছু এক্সাম্পল এখানে দিয়েছে যে দে নো হোয়েন আই উইল কাম, তারা জানে কখন আমি আসবো। দ্য বয় হু ইনসাল্টেড ইউ উইল বি পানিশড। আচ্ছা, তো এগুলো তো বললাম, এখানে ওইটা দেখালাম। আচ্ছা, এবার আমরা যদি একটু কমপ্লেক্স সেন্টেন্সের ভিতরে আসি, আর এখানে ওই যেটা বলছিলাম যে যদি সাবঅর্ডিনেট কনজাংশনটা আগে আসে, যেমন হোয়েন আই ওয়েন্ট দেয়ার আই ফাউন্ড হিম, অলদো হি ইজ পোর হি ইজ অনেস্ট, দো হি ইজ মাই ফ্রেন্ড আই ক্যান নট হেল্প হিম নাও। আচ্ছা, কম্পাউন্ড সেন্টেন্সটা কি? যে সেন্টেন্সে দুই বা তার অধিক প্রিন্সিপাল ক্লজ থাকে। অর্থাৎ সিম্পল সেন্টেন্সে একটাই ফাইনাইট ভার্ব থাকে, যেটাকে সেন্টেন্সই বলা হয়, সেটাকে তো আর ক্লজ বলছি না আমি। আর সাব কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে একটা মেইন ক্লজ, একটা ডিপেন্ডেন্ট ক্লজ। আর কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে দুইটাই প্রিন্সিপাল ক্লজ। এরা মূলত এই কনজাংশন দ্বারা, কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত থাকে, সেটা হচ্ছে অ্যান্ড, অর, বাট, ফর, সো, দেয়ারফর, দেন, ইয়েট, নট। এই কনজাংশন দ্বারা যুক্ত থাকে। মানে দুটোই প্রিন্সিপাল সাবজেক্ট, প্রিন্সিপাল ভার্ব থাকবে। হি ইজ রিচ, আমি যদি বলি সে ধনী, একটা কমপ্লিট সেন্টেন্স না? আমি এখানে ফুল স্টপ বসাতে পারি না? যে কোনো একজন ব্যক্তি সম্পর্কে বলছি যে হি ইজ রিচ, ইউ আর রিচ, কমপ্লিট সেন্টেন্স। আবার এ পাশেটাও যদি আমি দেখি, হিজ ব্রাদার ইজ পোর, তার ভাই গরিব, দ্যাট ইজ দ্য কমপ্লিট সেন্টেন্স। মানে এখানে কিন্তু একটার উপর একটা ডিপেন্ডেন্ট না, অর্থাৎ দুটো প্রিন্সিপাল ক্লজ। যখন এই অ্যান্ড অর বাট, নট অনলি বাট অলসো, এগুলো দ্বারা যুক্ত হয়, এখানে আরো দু একটা দেখলাম, কোনটা, এই যে দেয়ার ফর নট। তো মেইনলি অ্যান্ড অর বাট ছাড়া আর কিছু থাকে না মোস্ট অফ দ্য টাইম কমপ্লিট এই কম্পাউন্ড সেন্টেন্স গুলোতে। তো যেটা বলছি সেটা হচ্ছে দুটোই প্রিন্সিপাল ক্লজ, এইটুকু আমাকে মনে রাখলে হবে এই জায়গাটাতে। আই ওয়েন্ট দেয়ার অ্যান্ড ফাউন্ড হিম, আমি সেখানে গিয়েছিলাম এবং তাকে পেয়েছিলাম। এই যে এখানে অ্যান্ড এর পরে দেখেন ফাউন্ড বলছে, এর মেইন রিজন হচ্ছে মানে দুটো ক্লজেই সেম সাবজেক্ট, এই জন্য পরের ক্লজে আর আই বসানো লাগেনি। পরের ক্লজটা কিন্তু এরকম হবে যে আই ওয়েন্ট দেয়ার অ্যান্ড আই ফাউন্ড হিম। আবার যদি ভার্বও এরকম ভাবে মিলে যায়, তাহলে তাহলে ওই ভার্বও বসানো লাগে না। যেমন এখানে দেখেন, হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট, এরকম দিছে না? কিন্তু বিষয়টা দেখেন, হি ইজ পোর প্রথম ক্লজে হি ইজ আছে, বাটের পরে পরের যে ক্লজ সেখানেও হি ইজ আছে, এই জন্য এটা দেওয়া লাগে না। অর্থাৎ এই জায়গাটাতে এই কথাটা এইভাবে বলতে হয়, হি ইজ পোর বাট অনেস্ট, হি ইজ পোর বাট অনেস্ট। যদি সাবজেক্টে মিলে যায় তাহলে পরের ক্লজে ভার্ব আনতে হবে, যেমন আই ওয়েন্ট দেয়ার অ্যান্ড ফাউন্ড হিম। এখানে আই ফাউন্ড হিম বলেনি, কারণ একটাই মিলতেছে। কিন্তু এখানে যদি এরকম থাকতো, আই ওয়েন্ট দেয়ার অ্যান্ড ওয়েন্ট টু হিম, এবং তার কাছে গিয়েছিলাম, যদি এরকম থাকতো তাহলে আর ওয়েন্ট বসানো লাগতো না, এরকম লিখতে হতো, আই ওয়েন্ট দেয়ার অ্যান্ড টু হিম। মানে ওয়েন্ট টু হিম, জাস্ট টু হিম, তার কাছে গিয়েছিলাম। অর্থাৎ এই সাবজেক্ট ভার্ব যদি মিলে যায়, তাহলে আমি পরের ক্লোজার সেটা বসাবো না, যতটুকু বাকি থাকবে ততটুকু। দ্য আর্মি ইনভেডেড দ্য সিটি, destroyed all the house and killed many men। তাহলে অ্যান্ড কিল্ড, কিল্ড এখানে মেইন ভার্ব, ইনভেডেড এখানে মেইন ভার্ব, তাহলে সাবজেক্টটা কি? অ্যান্ড দ্য আর্মি কিল্ড মেনি মেন, এরকম হবে। তো আর্মিটার লেখার প্রয়োজন নেই, যেহেতু দুটো ক্লোজে সেম সাবজেক্ট। যদি সেম ভার্বও হয়ে যায়, তাহলে সেই ভার্বটাও বসানোর প্রয়োজন হয় না। ব্রিং ইউর বুক, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, এই জন্য ভার্ব দিয়ে বাক্য শুরু। অ্যান্ড ওপেন অ্যাট পেজ 20। ওকে, সো দ্যাট ইজ কম্পাউন্ড সেন্টেন্স। যে সেন্টেন্সে দুটি ক্লজ কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত থাকে সেই সেন্টেন্সই কম্পাউন্ড। আচ্ছা, এটা তো দেখলাম এখানে। আহ এখানে কিছু বিষয় দিয়েছে, সেটা হচ্ছে কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স, অর্থাৎ একের অধিক ক্লজ থাকে, মানে দুইটারও বেশি ক্লজ থাকে। মানে সেখানে মনে করেন
দুইটা মেইন ক্লজ আছে, তার সাথে আরেকটা সাবঅর্ডিনেট ক্লজ। এইটাকে বলছে যে কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স। জিনিসটা কি? কোনো কোনো ক্ষেত্রে কম্পাউন্ড সেন্টেন্সে এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকতে পারে। এ ধরনের বাক্যকে অনেকে কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স বলে থাকে। আমরাও যদি এ ধরনের সেন্টেন্সকে কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স বলতে পারি, কারণ একটি সেন্টেন্সের মধ্যেই প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ এবং কোঅর্ডিনেট ক্লজ বিদ্যমান থাকে। দ্য থিপ এন্টার, থিপ মানে চোর, এন্টার দ্য রুম সাইলেন্টলি অ্যান্ড হি টুক অ্যাওয়ে দ্য ওয়াচ হুইচ ওয়াজ ইন মাই বক্স। তাহলে এখানে এই যে ওয়াজ পর্যন্ত, এই পর্যন্ত হচ্ছে মূলত আমার একটা কম্পাউন্ড সেন্টেন্স। এইখানে আবার হুইচ ওয়াজ ইন মাই বক্স এ একটা সাবঅর্ডিনেট ক্লজ যুক্ত হচ্ছে এটার সাথে। এইটাকে বলছে কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স। হি কেম টু আওয়ার হাউস ওয়েন আই asleep, যখন আমি ঘুমেছিলাম, অ্যান্ড told my brother that he was going to the field। অর্থাৎ এখানে একাধিক ক্লজের ব্যবহার হচ্ছে। হ্যাঁ, অর্থাৎ একটা সিম্পল সেন্টেন্স, মনে করেন একটা প্রিন্সিপাল ক্লজ, তার সাথে একটা সাবঅর্ডিনেট ক্লজ যুক্ত হচ্ছে, হয়ে একটা কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে। ওই কমপ্লেক্স সেন্টেন্সটা অ্যান্ড অর বাট দ্বারা যুক্ত হয়ে আরেকটা কমপ্লেক্স সেন্টেন্স, মানে আরেকটা আলাদা দুইটা সাবজেক্ট ভার্ব যুক্ত সেন্টেন্সকে যুক্ত করছে, যেটাকেই মূলত বলা হচ্ছে কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স। তো মেইন কথা হচ্ছে ওইটা, দ্য ফাইনাল টিপস রিগার্ডিং সিম্পল কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্স। সেন্টেন্সে মানে সেন্টেন্সে একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকলে সেটা সিম্পল সেন্টেন্স, সাবঅর্ডিনেট ক্লজ সহ দুই বা তার অধিক ফাইনাইট ভার্ব থাকলে সেটা কমপ্লেক্স সেন্টেন্স, কোঅর্ডিনেট সহ দুইটা ফাইনাইট ভার্ব থাকলে সেটা কম্পাউন্ড সেন্টেন্স। সেন্টেন্সে সাবঅর্ডিনেট ক্লজ কোঅর্ডিনেট ক্লজ একসাথে থাকলে সেটাকে কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স বলা হয়। এই হচ্ছে মূলত এটার বিষয়। তো এই পর্যন্ত যে কথাগুলো বললাম, সেটা আপনারা কি বুঝতে পেরেছেন? কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, তিনটা সেন্টেন্সের ভিতর সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন ইউ ক্যান আস্ক মি। বুঝতে পারছেন কি বললাম? ওকে, স্যার একটা মিনিট একটু ওয়েট করেন। আচ্ছা, তো এবার একটু দেখেন, বোঝার চেষ্টা করেন। সিম্পল কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড বোঝার আগে ফ্রেজ অ্যান্ড ক্লজ বুঝতে হবে। এটা কিন্তু আমি অলরেডি আপনাদেরকে বলেছি। ফ্রেজ হচ্ছে কি? একটি শব্দগুচ্ছ যার কোনো সাবজেক্ট আর ভার্ব নেই। এটি মূলত সাবজেক্ট অবজেক্ট আর এনি ইভেন্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে, অর্থাৎ একগুচ্ছ ওয়ার্ড একটা ইনফরমেশন প্রদান করে, দ্যাট ইজ কল্ড ফ্রেজ। ক্লজ কি? ক্লজও একটি শব্দগুচ্ছ, কিন্তু এখানে সাবজেক্ট ও প্রিডিকেট থাকে, অর্থাৎ এখানে একটা ভার্ব থাকে। মেইন কথা হচ্ছে এই। ক্লজ স্বাধীন এবং পরাধীন উভয়ই হতে পারে, মানে যেটা ওই যে বললাম, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজ, প্রিন্সিপাল ক্লজ, আর যেটাকে সাবঅর্ডিনেট ক্লজ। সিম্পল সেন্টেন্স, যে সেন্টেন্সে একটি স্বাধীন বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে, যে ক্লজ অন্যের উপর নির্ভর করে না, নির্ভর না করে অর্থ প্রকাশ করতে পারে, তাকে সিম্পল সেন্টেন্স বলে। কমপ্লেক্স সেন্টেন্সটা কি? যে সেন্টেন্সে একটি স্বাধীন এবং একটি পরাধীন ক্লজ থাকে তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। এবং এই যে পরাধীন যেটা, অর্থাৎ ডিপেন্ডেন্ট যে ক্লজ, সেটি সিন্স, অ্যাজ, বিকজ, ডাব্লিউ ইজ, ওয়ার, টিল, আনটিল, দো, অলদো, ইফ, ইভেন, অ্যাজ মাচ অ্যাজ, হোয়াইল, হোয়ারঅ্যাজ ইত্যাদি কনজাংশন দ্বারা যুক্ত থাকে। কম্পাউন্ড সেন্টেন্সটা কি? যে সেন্টেন্সে দুইটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কিছু কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত থাকে তাকে কম্পাউন্ড সেন্টেন্স বলে। ফর, অ্যান্ড, নর, বাট, অর, ইট, সো।
ওকে, সো হ্যাঁ ইউ ক্যান সি সেন্টেন্স তিনটি গঠনগত পরিবর্তন শেখার আগে আমরা একটি ছক দেখে নেই যা আমাদের পরবর্তী পদক্ষেপগুলো নিতে সহায়তা করবে। অর্থাৎ যখন আপনি সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড পরিবর্তন করবেন, এই পরিবর্তনের ক্ষেত্রে আপনার এইটাকে একটু মেনটেন করতে হবে। যেমন সিম্পল সেন্টেন্স বাই প্লাস ভার্বের সঙ্গে আইএনজি এইরকম ভাবে যুক্ত হয়ে কি হতে পারে, একটা ফ্রেজ হতে পারে, নট ক্লজ। বোঝেন কিন্তু, ফ্রেজ হতে পারে। কমপ্লেক্স সেন্টেন্স বলছে ইফ প্লাস অ্যাফার্মেটিভ, মানে ইফের পর যে কোনো একটা ক্লজ থাকবে, অর্থাৎ সাবজেক্ট ভার্ব থাকবে। কম্পাউন্ডে বলছে অ্যান্ড, অর্থাৎ কম্পাউন্ডে অ্যান্ড অর বাট এগুলো থাকে। একটু বোঝেন, কমপ্লেক্স সেন্টেন্স আর সিম্পল সেন্টেন্স সেকেন্ড ওয়ান দেখেন, সেকেন্ড যে রোটা আছে বলছে উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি। আর কমপ্লেক্স সেন্টেন্সে বলছে ইফ প্লাস নেগেটিভ, মানে উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি যদি থাকে এটা হয়তো কোনো একটা নেগেটিভ সেন্টেন্স দেয়, নেগেটিভ একটা মিনিং দেয়। এই জন্য কমপ্লেক্স করার ক্ষেত্রে আমার যে ক্লজটা আমি বসাবো, যে সাবজেক্ট ভার্ব বসাবো, সেটা নেগেটিভ সেন্টেন্স করতে হবে। ইন স্পাইট অফ, ডিসপাইট সত্ত্বেও থাকলে, দো অলদো থাকলে, বিকজ অফ থাকলে সিন্স অর অ্যাজ, টু ডট ডট টু থাকলে সো ডট ডট দ্যাট, ইন অর্ডার টু থাকলে সো দ্যাট প্লাস ক্যান কুড, ভার্ব প্লাস আইএনজি থাকলে সিন্স অ্যাজ ওয়েন, সিন্স অ্যাজ ওয়েন। এইটা যদি কেউ বুঝতে পারে তাহলে সেটা সহজ। আর কম্পাউন্ডে অ্যান্ড অর বাটি থাকে। আর সত্যি কথা বলতে দেখেন, আমি যখন এইগুলো ট্রান্সফর্ম করি বা আমি যখন একদম আগে করা শিখছি, আমি কখনো এরকম রুলস পড়ি না। কারণ সেন্টেন্স যারা বোঝে, বাংলা অর্থ যারা বোঝে, ট্রান্সফর্ম করতে পারে, তাদের কাছে এই বিষয়গুলো খুবই ইজি। বিশেষ করে ফ্রেজ অ্যান্ড ক্লজ সম্পর্কে যদি একটু কনসেপ্ট বা ধারণা থাকে, আমাকে একটা সেন্টেন্স দিল, আপনি সেটাকে দুই ভাগে ভাগ করতে পারবেন না। মনে করেন আমি যদি বলি যে ইট ওয়াজ অ্যান এক্সপেন্সিভ মোবাইল, এটা খুবই দামি একটা মোবাইল ছিল, এটা একটা সিম্পল সেন্টেন্স। কথাটা বোঝেন কি বললাম? ইট ওয়াজ অ্যান এক্সপেন্সিভ মোবাইল, আমি বলছি এটাকে দুইটা পার্টে ভাগ করেন তো, দুইটা আলাদা সাবজেক্ট আর ভার্ব করেন তো। কিভাবে করবেন? কমপ্লেক্স সেন্টেন্স করেন তো। তো আপনি বলতে পারেন যে ইট ওয়াজ আ মোবাইল হুইচ ওয়াজ এক্সপেন্সিভ। এই যে হুইচ দিয়ে আমি একটা সাবঅর্ডিনেট কনজাংশন তৈরি করলাম, ক্লজ তৈরি করলাম, তাহলে আমার আলাদা দুইটা পার্ট হয়ে গেল। জাস্ট একটা সিম্পল সেন্টেন্সকে কিভাবে কমপ্লেক্স করবেন, একটা কমপ্লেক্স সেন্টেন্সকে কিভাবে কম্পাউন্ড করবেন, একটু ভাবেন। এই জায়গাটাতে আরেকটু সামনে আসে দেখেন, বলছে সিম্পল টু কম্পাউন্ড। সিম্পল সেন্টেন্সে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ থাকলে ফ্রেজটিকে, বাক্যের ক্লজটি টেন্স অনুযায়ী একটি মেইন ক্লজে পরিণত করতে হবে। বলছে ইটিং রাইস আই ওয়েন্ট টু স্কুল। ও সিম্পল টু কম্পাউন্ড, এখন এটাকে কম্পাউন্ড করছে, বলছে আই এট রাইস অ্যান্ড আই ওয়েন্ট টু স্কুল। তো পরের বার আর আই দিবেন না, এরকম বসাবেন আই এট রাইস অ্যান্ড ওয়েন্ট টু স্কুল। দ্য ওয়েদার বিং ফাইন উই স্টার্টেড আওয়ার জার্নি। অর্থাৎ আবহাওয়াটা সুন্দর হয়ে, আবহাওয়াটা পরিষ্কার হয়ে, বিং ফাইন ভালো হয়ে, কথাটা এরকম, ভালো হয়ে, ভালো হওয়ার পর, বিষয়টা এরকম একটা অর্থ মিনিং দেয়। উই স্টার্টেড আওয়ার জার্নি, অর্থাৎ প্রথম যে পার্টটা দ্য ওয়েদার বিং ফাইন, এটা কিন্তু একটা ফ্রেজ। ইটিং রাইস এটা কিন্তু একটা ফ্রেজ, নট ক্লজ। এখানে সাবজেক্ট ভার্ব নেই, এটা কিন্তু নন ফাইনাইট ভার্ব। কম্পাউন্ড কি বলছে? আলাদা দুইটা প্রিন্সিপাল ক্লজ তৈরি করতে হবে। দ্য ওয়েদার ওয়াজ ফাইন অ্যান্ড উই স্টার্টেড আওয়ার জার্নি। তাহলে আমি যদি বলি বিং অনেস্ট হি ওয়াজ পুর, আমি বলছি যে গরিব হওয়া সত্ত্বেও বা গরিব হয়েও, মানে সৎ হয়েও সে গরিব। বিং অনেস্ট হি ওয়াজ পুর, সৎ হয়েও সে গরিব। তাহলে এই বাক্যটাকে আমি যদি ট্রান্সফর্ম করি কি হতে পারে, কম্পাউন্ড সেন্টেন্স করব, কি হতে পারে? আমি বলছি যে সৎ হয়েও, সৎ হওয়া সত্ত্বেও সে গরিব। I was honest. আই He was poor. হি ওয়াজ অনেস্ট বাট পুর, রাইট? হি ওয়াজ অনেস্ট বাট হি ওয়াজ পুর, তো বাট পুর এরকম বললেই হয়ে যায়। এরপর দেখেন, টু ডট ডট টু থাকলে তার পরিবর্তে কমপ্লেক্সে সো ডট ডট দ্যাট প্লাস বাক্যের সাবজেক্ট প্লাস ক্যান নট বা কুড নট, এগুলো হতে পারে। ভার্ব প্রেজেন্ট ক্যান, আচ্ছা পাস্ট হলে কুড। এটা কমপ্লেক্স বা কম্পাউন্ড শিখতে সুবিধা হয়।
আচ্ছা, ও এইখানে একটা বিষয়কে আপনাকে বলছিলাম। ও, এই জায়গাটায় দেখেন, এই কথাটা আমি আপনাদেরকে বলিনি, একটু খেয়াল করেন। এইখানে কি বলছে দেখেন একটা বিষয়। বলছে যে চরম সত্য কথা হলো সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ডে আহ নির্দিষ্ট নিয়ম সবসময় কার্যকরী নয়। কথাটা ভালোভাবে বোঝেন, যে চরম সত্য কথা হলো সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ডে নির্দিষ্ট নিয়ম সবসময় কার্যকরী নয়। এই অংশে ভালো করতে হলে ভাষাগত জ্ঞান থাকতে হবে, বিশেষ করে ফ্রেজ থেকে ক্লজ এবং ক্লজ থেকে ফ্রেজ রূপান্তর করা জানতে হবে। সর্বোপরি এই অংশে ভালো দক্ষতা অর্জন করতে পারলে আপনার ফ্রি হ্যান্ড রাইটিংও সমৃদ্ধ হবে। আবারও আমি আপনাদেরকে বলি, এটা যে একদম অ্যাকচুয়াল কোনো রুল মেনটেন করতে হবে এরকম না। যে কোনো একটা কমপ্লেক্স সেন্টেন্স দেওয়া আছে, আপনি যেভাবেও সিম্পল করেন, সেটাকে রিমুভ করে একটা সঠিক বাক্য তৈরি করেন। মনে করেন দুটো আলাদা সাবজেক্ট, আলাদা ভার্ব আছে, একটা সাবঅর্ডিনেট, একটা প্রিন্সিপাল। একটাকে রিমুভ করে জাস্ট একটা সেন্টেন্সের ভিতর সবগুলো কথা আপনাকে নিতে হবে, একটাই ফাইনাইট ভার্ব থাকবে। যদি সেটা করতে পারেন, দ্যাট ইজ কারেক্ট। যেভাবে হোক আপনি প্রকাশ করতে পারলেই হচ্ছে। এবার দেখেন বলছে, হি ইজ টু উইক টু ওয়াক, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। অর্থাৎ হি ইজ টু উইক টু ওয়াক, সে হাঁটাতে খুবই দুর্বল। এর বাংলা অর্থ হচ্ছে সে হাঁটতে, হাঁটাতে খুবই দুর্বল। এর বাংলা অর্থ হচ্ছে সে এতই দুর্বল যে সে হাঁটতে পারে না। হি ইজ ভেরি উইক অ্যান্ড ক্যান নট ওয়াক, সে খুবই দুর্বল এবং হাঁটতে পারে না। অ্যান্ড হি ক্যান নট ওয়াক, অর্থাৎ সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, একটা থেকে দেখেন তিনটা সেন্টেন্স কিভাবে তৈরি হচ্ছে। সিম্পল সেন্টেন্সে টু প্লাস বেস ফর্ম অফ ভার্ব থাকবে, অর্থাৎ যেটাকে বলে ইনফিনিটিভ। এটা কিন্তু নন ফাইনাইট ভার্ব, ফ্রেজ একটা, জাস্ট ফ্রেজ। কমপ্লেক্সে পরিবর্তন এবং কম্পাউন্ডে পরিবর্তন করলে দেখেন, হি ওয়েন্ট দেয়ার টু মিট হিজ আন্ট, বলছে সে সেখানে গিয়েছিল তার আন্ট এর সাথে মিট করতে। বলছে হি ওয়েন্ট দেয়ার সো দ্যাট হি কুড মিট হিজ আন্ট, সে সেখানে গিয়েছিল যাতে করে সে তার আন্টের সাথে মিট করতে করতে পারে। এখন দেখেন, এখানে ওয়েন্ট আছে বলে এই কুডটা বসছে। যদি এখানে ওয়েন্ট না থেকে গোস থাকতো, যে হি গোস দেয়ার, সে সেখানে যায় টু মিট হিজ আন্ট, তার আন্টের সাথে দেখা করতে, তখন কিন্তু এরকম হতো যে হি গোস দেয়ার সো দ্যাট হি ক্যান মিট হিজ আন্ট। আমার এটা বুঝতে হবে, এখানে সেই কথাটা বলছে কিন্তু যে যদি পাস্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে ক্যান, পাস্ট থাকলে কুড, কোন ভার্বের আমি যেটা থেকে ট্রান্সফর্ম করব সেই ভার্বটা। কম্পাউন্ড কি? হি ওয়েন্ট দেয়ার, সে সেখানে গিয়েছিল, অ্যান্ড ওয়ান্টেড টু মিট হিজ আন্ট, এবং তার আন্টের সাথে দেখা করতে চেয়েছে। হ্যাভিং ফরগটেন হিম, আই ওয়েন্ট আউটসাইড, তাকে ভুলে গিয়েই আমি বাইরে গিয়েছিলাম। আই হ্যাড ফরগটেন হিম, আমি তাকে ভুলে গিয়েছিলাম, অ্যান্ড ওয়েন্ট আউটসাইড, এবং বাইরে গিয়েছিলাম। বলছি সিম্পল সেন্টেন্সে পারফেক্ট পার্টিসিপল থাকলে সেখানে হ্যাভ বা হ্যাড ব্যবহার করে কম্পাউন্ড করতে হবে, সেক্ষেত্রে ফ্রেজ এবং ক্লোজ মান বলে রাখবে। প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত ফ্রেজ গুলো ওয়েন, সিন্স, অ্যাজ দ্বারা কমপ্লেক্স করতে হবে। এক্ষেত্রে ওয়েন, সিন্স, অ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস পার্টিসিপল এর ভার্ব ফর্ম প্লাস বাকি অংশ হবে। দেখেন এই রুলস আমার আমার সত্যিকার অর্থ ভালো লাগে না, কারণ আমি নিজে ওটা পড়াই না। আপনি বাক্য দেখেন, আপনি পারবেন, ওই রুলস দেখবেন না। দেখেন বলছে ক্লোজিং দ্য ডোর, আই ওয়েন্ট টু স্লিপ, দরজা বন্ধ করেই আমি ঘুমাতে গিয়েছিলাম। আচ্ছা, তাহলে আমার কি বলছে কমপ্লেক্স সেন্টেন্সটা? ওয়েন আই ক্লোজ দ্য ডোর, আই ওয়েন্ট টু স্লিপ, যখন আমি দরজাটা বন্ধ করেছিলাম আমি ঘুমাতে গিয়েছিলাম। তাহলে এইবার এটাকে আপনি কম্পাউন্ড করেন তো, কে কম্পাউন্ড করতে পারবেন? অর্থাৎ দুটোই প্রিন্সিপাল ক্লজ হবে, এই বাক্যটাকে কম্পাউন্ড করবেন, কে পারবেন? I went to sleep and I closed the door. আই ওয়েন্ট টু স্লিপ অ্যান্ড ক্লোজ দ্য ডোর, ভেরি গুড, এক্সিলেন্ট। এইটাই হচ্ছে আমার কি কম্পাউন্ড। দেখছেন, আপনারা কিন্তু শিখে গেছেন এটা। এই টপিক আমরা মানে যাদের এই যে এটা ক্লাস 6, 7, 8, 9, 10 এর গ্রামারে থাকে, 11, 12-এ থাকে, এই টিচার্সরা রুলস আর গ্রামার পড়ায় বলে, মানে রুলস প্রচুর পরিমাণে মুখস্থ করায়। এই জন্য তারা পারে না এগুলো সলভ করতে, অনেক কঠিন মনে হয়। কিন্তু আমরা যদি ডিরেক্টলি বাক্যের কাছে চলে আসি, যে বাক্যটা দেখছি যেটা থেকে আমরা ট্রান্সফর্ম করব, সেই বাক্যটাকে যদি আমরা ট্রান্সলেট করতে পারি, এবং ওই যেটা বললাম ফ্রেজ আর ক্লজ সম্পর্কে আমরা যদি কনসেপ্ট রাখি, আর তিনটা সেন্টেন্স অর্থাৎ সিম্পল, কমপ্লেক্স আর কম্পাউন্ডের ডেফিনেশনটা যদি বুঝি, তাহলে কি এগুলো সলভ করা কোনো ব্যাপার? এই যে শত শত রুলস পড়া লাগে, কি কি বললাম?
এক নম্বর পয়েন্ট বলছি, আমার তিনটা সেন্টেন্সের ডেফিনেশন বুঝতে হবে, যে সিম্পল সেন্টেন্স কি, একটা ফাইনাইট ভার্ব থাকে, কমপ্লেক্স সেন্টেন্স কি, একটা দুটো ফাইনাইট ভার্ব থাকে বাট একটা সাবঅর্ডিনেট ক্লজ একটা মেইন ক্লজ, কম্পাউন্ড সেন্টেন্স কি, দুইটাই প্রিন্সিপাল ক্লজ। এই হচ্ছে আমার সেন্টেন্সের সেন্স। এরপর কি বলছি, আমি যেটা থেকে ট্রান্সফর্ম করব। কতজন স্টুডেন্ট একটা সেন্টেন্স পড়ে বাংলা করতে পারে, বাংলা অনুবাদই কিন্তু করতে পারে না। এই জন্যই পারে না, তারা ওই রুলস দেখে বসায় যে টু ডট ডট টু থাকলে সো ডট ডট দ্যাট হয়, এইটাই পড়ে, এইটাই মুখস্থ করে, এই জন্য কিন্তু হয় না। কথা বুঝতে পারছেন আমি কি বললাম? তো ট্রান্সলেশনটা যদি বোঝা যায়, ফ্রেজ আর ক্লজ সম্পর্কে যদি ধারণা রাখা যায়, আর তিনটা সেন্টেন্সের ডেফিনেশন যদি জানা যায়, এটা কি খুব কঠিন? কঠিন না। বিং পোর হি ক্যান নট বাই হিজ ফুড, অর্থাৎ গরিব হয়ে সে খাবার কিনতে পারে না। অ্যাজ হিজ পোর, যেহেতু সে গরিব, হি ক্যান নট বাই হিজ পোর ফুড, সে তার খাবার কিনতে পারে না। তাহলে আমরা এটা ওইভাবে করতে পারি যে হি ইজ পোর অ্যান্ড হি ক্যান নট বাই হিজ ফুড, যদি আমরা কম্পাউন্ড করি। এবার এটার বলছে টু ডট ডট টু থাকলে সো ডট ডট দ্যাট, যেমন দ্য ম্যান ওয়াজ টু ওল্ড টু ওয়াক, দ্য ম্যান ওয়াজ সো ওল্ড দ্যাট হি কুড নট ওয়াক। বলছে সিম্পল সেন্টেন্সে ইনফিনিটিভ থাকলে সো দ্যাট দ্বারা কমপ্লেক্স করা হয়, যেমন দ্য ইন্ডাস্ট্রিয়াস অলওয়েজ ওয়ার্ক হার্ড টু প্রসপার ইন লাইফ। টু প্রসপার, দেখেন ওই জায়গাটা থেকে আমার চেঞ্জ হবে, দ্য ইন্ডাস্ট্রিয়াস অলওয়েজ ওয়ার্ক হার্ড সো দ্যাট দে ক্যান প্রসপার ইন লাইফ। তাহলে আমি যদি এটাকে কম্পাউন্ড করি, জাস্ট অ্যান্ড এর ব্যবহার করেন, দ্য ইন্ডাস্ট্রিয়াস অলওয়েজ ওয়ার্ক হার্ড অ্যান্ড দে ক্যান প্রসপার ইন লাইফ, অ্যান্ড জাস্ট দে ক্যান প্রসপার ইন লাইফ, দ্যাট ভেরি সিম্পল। সিম্পল সেন্টেন্সে ইন স্পাইট অফ বা ডিসপাইট থাকলে কমপ্লেক্সে দো অলদো হয়, এটা মনে রাখবেন। অর্থাৎ এই দুটো যদি একটু ভালোভাবে মনে রাখা যায়, টু ডট ডট টু থাকলে সো ডট ডট দ্যাট, আর এটা ইন স্পাইট অফ বা ডিসপাইট থাকলে দো অলদো হয়। যেমন ডিসপাইট মানে সত্ত্বেও, বা ইন স্পাইট অফ মানেও সত্ত্বেও। ডিসপাইট হিজ হার্ড ওয়ার্ক, অর্থাৎ তার কঠোর পরিশ্রম সত্ত্বেও হি ওয়াজ নট সাকসেসফুল, সে সফল ছিল না। তো বলছে যে যদিও সে কঠোর পরিশ্রম করেছিল, সে সফল ছিল না, এটা হচ্ছে কমপ্লেক্স। আর কম্পাউন্ড জাস্ট অ্যান্ড এর ব্যবহার করেন, যে হি ওয়ার্ক হার্ড, হি ওয়ার্ক হার্ড বাট এর ব্যবহার করেন, বাট হি ওয়াজ নট সাকসেসফুল, কিন্তু সে সফল ছিল না, বাটের ব্যবহার এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। তাহলে দেখছেন, এটা কিন্তু আমার কাছে, আমি বলছি প্রথমে কি বলছি অ্যান্ড এর ব্যবহার করেন, পরে আমি সেন্টেন্সের সেন্স দেখে, বাংলা সেন্স দেখে বলছি না বাটের ব্যবহার করেন। অর্থাৎ এই যে বাট দিলে আমার এই বাক্যটা অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাবে। তাহলে এর জন্য কি কোনো রুলস জানা লাগে, যে ডিসপাইট অফ বা সিম্পল সেন্টেন্সে ইনস্পাইট থাকলে সেটা কম্পাউন্ড করতে গেলে বাটের ব্যবহার করতে হবে? এটা কিন্তু আমার রুলস পড়া লাগতেছে না। এই জিনিসটা কিন্তু আমার মাইন্ডে অটোমেটিক্যালি চলে আসতেছে। কিভাবে? ওই ট্রান্সফরমেশন যখন আমি করতেছি, ট্রান্সলেট যখন আমি করতেছি, তখন সেটা অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে কিনা সেটা বুঝে। কথা ক্লিয়ার? বুঝতে পারছেন? Yes, sir. আমার ট্রান্সলেশনের পার্টটা বুঝতে হবে। আচ্ছা, তাহলে দো হি ওয়ার্ক হার্ড হি ওয়াজ নট সাকসেসফুল। তাহলে এর পরেরটা আমরা একটু দেখি। সিম্পল সেন্টেন্সে বিকজ অফ থাকলে নিচের গঠন মোতাবেক সিন্স বা অ্যাজ ব্যবহার করতে হবে। বিকজ অফ হিজ ইলনেস হি কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং। কমপ্লেক্স সেন্টেন্সে কি বলছে? ও আচ্ছা, এই হবে সিন্স বা অ্যাজ হি ওয়াজ ইল, যেহেতু সে অসুস্থ ছিল, হি কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং। কোন নাউন প্লাস প্রেজেন্ট পার্টিসিপল অথবা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন সিম্পল সেন্টেন্সে থাকলে নিম্নরূপ উপায়ে রিলেটিভ প্রোনাউন ব্যবহার করতে হয়। কি বলছে একটু দেখি। কোন নাউন প্লাস প্রেজেন্ট পার্টিসিপল, যেমন আই স এ বয় সুইমিং ইন দ্য পন্ড, অর্থাৎ এটা কিন্তু একটা সিম্পল সেন্টেন্স, একটাই প্রিন্সিপাল ভার্ব বা ফাইনাইট ভার্ব আছে, এবং এই যে সুইমিং, এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ, ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম অ্যাডজেক্টিভ হিসাবে বসছে। তো বলছে এইগুলোকে যখন আপনি ইয়ে করবেন, কমপ্লেক্স করবেন, তখন রিলেটিভ প্রোনাউনের ব্যবহার করতে হবে। রিলেটিভ, হ্যাঁ, যেমন আই স এ বার্ড, সরি এটা বয় হবে এখানে, স্পেলিং মিস্টেক আছে। আই স আ বয়, বি ও ওয়াই, আই স আ বয় হু ওয়াজ সুইমিং ইন দ্য পন্ড, যে পুকুরে সাঁতার কাটছিল, খুঁজে করতে হবে।
আই স হিম রিডিং, আমি তাকে পড়তে দেখেছিলাম। আই স দ্যাট হি ওয়াজ রিডিং, আমি দেখেছিলাম যে সে পড়ছিল। এখানে দ্যাট এর ব্যবহার করে করছে। ইন্ট্রোডাক্টরি ইট বা দেয়ার যদি কমপ্লেক্স সেন্টেন্স হয়, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। ইট ইজ অনেস্টি হুইচ ইজ দ্য বেস্ট পলিসি। এটা সততা, যেটা হচ্ছে সর্বোৎকৃষ্ট পন্থা। কম্পাউন্ড টু সিম্পল কিভাবে করছে দেখেন। অ্যান্ড দ্বারা যুক্ত কম্পাউন্ড সেন্টেন্স এর উভয় ক্লোজের সাবজেক্ট একই হলে ভার্ব প্লাস আইএনজি দিয়ে সিম্পলটা করতে হয়। যেমন আই ওয়েন্ট দেয়ার অ্যান্ড মেট হিম, বলছে আমি সেখানে গিয়েছিলাম এবং দেখা করেছিলাম তার সাথে। তাহলে বাংলাটা এরকম বসাবেন সিম্পল সেন্টেন্সে, সেখানে গিয়ে তার সাথে দেখা করেছিলাম, যে গোয়িং দেয়ার আই মেট হিম। গোয়িং দেয়ার আই মেট হিম বলছে ভার্ব প্লাস আইএনজি, এরপর অ্যান্ড উঠে গিয়ে কমা, মানে ওই যে অ্যান্ড মেট হিম, অ্যান্ড উঠে গিয়ে কমা, তারপর দ্বিতীয় ক্লোজ। তো গোয়িং দেয়ার আই মেট হিম। ঠিক আছে। অ্যান্ড এর উভয় পার্শ্বের সাবজেক্ট ভিন্ন হলে এবং প্রথম ক্লজে বি ভার্ব মেইন ভার্ব হলে ওই বি ভার্বের পরিবর্তে বিং বসে, প্লাস অ্যান্ড উঠে যায়, বাকি সব অপরিবর্তিত থাকে। দ্য ট্রায়াল দ্য ট্রায়াল ওয়াজ ওভার অ্যান্ড দ্য গিল্ট ওয়াজ ব্রট টু বুক। দ্য ট্রায়াল বিং ওভার, ট্রায়ালটা শেষ হয়ে দ্য গিল্ট ওয়াজ ব্রট। মাহি হ্যাড ফিনিশড হিজ ওয়ার্ক অ্যান্ড রিটার্নড হোম, বলছে বি ভার্বের স্থলে হ্যাভ ভার্ব থাকলে হ্যাভিং হয়। মনে রাখতে হবে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ডের ক্ষেত্রে টেন্সের কোনো পরিবর্তন হয় না। হ্যাভিং ফিনিশড হিজ ওয়ার্ক, তার কাজটা শেষ করেই মাহি রিটার্ন হোম, বলছে মাহি কাজটা শেষ করেছিল এবং বাড়ি ফিরেছিল। তো এটাকে যখন সিম্পল সেন্টেন্সে নিয়ে আসছে, তখন বলছে হ্যাভিং ফিনিশড হিজ ওয়ার্ক, অর্থাৎ এটা কিন্তু কোনো ক্লজ না, এটা কিন্তু কোনো সেন্টেন্স না, এটা জাস্ট একটা ফ্রেজ, এটাকে বলে পারফেক্ট পার্টিসিপল, হ্যাভিং প্লাস ভি থ্রি যুক্ত শব্দ। আমার মেইন থিওরি এটাই, যে কমপ্লেক্স থাকলে সেটাকে কিভাবে সিম্পল করবো, মানে কিভাবে আমার প্রিন্সিপাল ভার্বটাকে রিডিউস করব, একটা ভার্বে নিয়ে আসবো। হ্যাঁ। আর যদি কমপ্লেক্স করতে হয়, তাহলে কিভাবে একটা সাবঅর্ডিনেট ক্লজ আমি নিয়ে আসবো সেখানে, হুইজ, দো, অল, দো, সো দ্যাট, এগুলো বসায়। এটাই হচ্ছে নিয়ম। আর কম্পাউন্ড সেন্টেন্স করা সত্যিকার অর্থে খুবই সহজ, এটা নিয়ে অতটা ভাবা লাগে না। কিন্তু সিম্পল সেন্টেন্স করতে গেলে, এই যে বলছি ইনস্পাইট, ডিসপাইট, বিং, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি যেটা, বা ইয়ে, জেরান্ড, বা প্রেজেন্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল, অর্থাৎ নন ফাইনাইট ভার্বে যে পার্ট গুলো আছে, এগুলো সম্পর্কে কিন্তু অনেক ধারণা থাকা লাগে। তাহলে সিম্পল সেন্টেন্স গুলো ভালোভাবে করা যায়। নট অনলি ডট ডট বাট অলসো দ্বারা দুইটি বিষয়কে যুক্ত করলে নিম্নলিখিত উপায় বিসাইডস ব্যবহার করতে হয়। যেমন হি নট অনলি প্লান্টেড দ্য সিডস বাট অলসো ওয়াটারড দেম, সে শুধু চারাগুলোকে মানে বীজগুলোকে রোপণই করেনি, তাদের পানিও দিয়েছিল। বিসাইডস প্লান্টিং দেম, অর্থাৎ তাদেরকে রোপণ করার পাশাপাশি হি ওয়াটারড দ্য সিডস, অর্থাৎ এই ক্লোজটা যদি আগে আনেন তাহলে বুঝতে সুবিধা হবে যে হি ওয়াটারড দ্য সিড, সে বীজগুলোতে পানি দিয়েছিল, বিসাইডস প্লান্টিং দেম, অর্থাৎ রোপণ করার পাশাপাশি, রোপণ করার পাশাপাশি। অর্থাৎ এই বিসাইডস প্লান্টিং দেম, এটা কিন্তু জাস্ট একটা ফ্রেজ, এই জিনিসটা আগে বোঝেন, এটা কিন্তু কোনো সেন্টেন্স না, এটা কিন্তু কোনো ক্লজ না, কোনো সাবঅর্ডিনেট ক্লজ না, কোনো বাক্যই না কিন্তু। এখানে কি সাবজেক্ট আছে? নেই। প্লান্টিং দেখে বুঝতে পারছেন কোন ভার্ব, কোন টেন্স? না। তার মানে ওটা কিন্তু কোনো ক্লজই না, হ্যাঁ, ফ্রেজ। ইম্পারেটিভ সেন্টেন্সে অ্যান্ড থাকলে বাই প্লাস জেরান্ড এবং অর থাকলে উইদাউট প্লাস জেরান্ড এই অনুসারে করতে হয়। অর্থাৎ গো অ্যান্ড ক্যাচ দ্য ফলেন স্টার, বাই গোয়িং, যেই ক্যাচ দ্য ফলেন স্টার মানে গিয়েই ওই পড়ে যাওয়া তারাটি ধরো। হ্যাঁ। রেড অ্যাটেন্টিভলি অর ইউ উইল ফেইল, বলছে রিড, হ্যাঁ, মনোযোগ দিয়ে পড়ো অথবা তুমি ব্যর্থ হবে। উইদাউট রিডিং অ্যাটেন্টিভলি, অর্থাৎ মনোযোগ দিয়ে পড়া ছাড়া ইউ উইল ফেইল, তুমি ব্যর্থ হবে। কম্পাউন্ড টু কমপ্লেক্স, অ্যান্ড দ্বারা যুক্ত কম্পাউন্ড সেন্টেন্সের যে ক্লজটি দ্বারা কারণ বোঝায় তার পূর্বে সিন্স বসে এবং অ্যান্ড উঠে গিয়ে একটা কমা বসে এবং সময় বোঝালে তার পূর্বে হোয়েন বসে। যেমন আপনি সেন্টেন্স দেখলেই বুঝতে পারবেন, রহমান ও জিল অ্যান্ড কুড নট গো টু স্কুল। রহমান কি ছিল, যে অসুস্থ ছিল এবং স্কুলে যেতে পারতো না।
যেহেতু রহমান অসুস্থ ছিল, সিন্স রহমান was ill he could not go to school, তাহলে it was 7 o'clock and he went for a walk। এটা 7টা ছিল, মানে 7টা বেজে ছিল এবং সে হাঁটতে গিয়েছিল। তাহলে এটা আপনি কি বলতে পারেন? কে বলতে পারবে? এটা করতে হবে। এনিওয়ান? কম্পাউন্ড থেকে কমপ্লেক্স, এখানে কি আসবে বলেন তো? সময় উল্লেখ আছে, তাহলে সিন্স আসবে। When he went for a walk. ওয়েন, রাইট, ওয়েন হি ওয়েন্ট ফর ওয়ার্ক, এক্সিলেন্ট, থ্যাংক ইউ। অর্থাৎ এখানে আমার ওয়েন এর ব্যবহারটা করতে হয়। আচ্ছা, এবার দেখেন, কম্পাউন্ড সেন্টেন্স এর ক্লজ দুটি বার দ্বারা যুক্ত থাকলে নিম্নোক্ত উপায়ে দো বা অল দো ব্যবহার করতে হবে। যেমন হি পারফর্মড ওয়েল বাট হি ডিড নট গেট দ্য প্রাইজ। কম্পাউন্ড সেন্টেন্স, এখানে বলছে যদিও সে খুব ভালো পারফর্ম করেছিল সে প্রাইজ পায়নি। সো দো হি পারফর্মড ওয়েল হি ডিড নট গেট দ্য প্রাইজ, অর ইউ ক্যান সে দ্যাট হি ডিড নট গেট দ্য প্রাইজ দো, অর অল দো হি পারফর্মড ওয়েল। অর থাকলে ই প্লাস নট হয়। ওয়ার্ক হার্ড অর ইউ ক্যান নট প্রসপার, ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড ইউ ক্যান নট প্রসপার। ওই যে প্রথম যে টেবলটা যে সবটা দেখিয়েছিলাম মনে আছে, ছিল এটা। উইদাউট থাকলে নেগেটিভ, অর থাকলে নেগেটিভ। কি বলছে? কমপ্লেক্স টু সিম্পল। কমপ্লেক্স থেকে সিম্পল কিভাবে করা যায় হচ্ছে, সিন্স অ্যাজ ওয়েন দ্বারা শুরু হওয়া কমপ্লেক্স সেন্টেন্সের উভয় সাবজেক্ট যদি একই হয়, সিন্স অ্যাজ ওয়েন থেকে সাবজেক্ট পর্যন্ত বাদ যাবে, প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস সেকেন্ড ক্লজ। ওয়েন আই ক্লোজ দ্য ডোর আই ওয়েন্ট টু স্লিপ, ক্লোজিং দ্য ডোর আই ওয়েন্ট টু স্লিপ, দরজাটা বন্ধ করে আমি ঘুমাতে গিয়েছিলাম। দ্য গিল্ট ওয়াজ ব্রট টু বুক ওয়েন দ্য ট্রায়াল ওয়াজ ওভার। The trial being over, the guilt was brought to book. If clause পজিটিভ হলে বাই প্লাস জেরান্ড হবে এবং if clause নেগেটিভ হলে উইদাউট প্লাস জেরান্ড হবে। If you do not work hard, you will fail. Without working hard, you will fail. If you go, you will catch the fallen star. By going, you will catch the fallen star. So dot dot that থাকলে টু dot dot plus bar plus বাকি অংশ। He is so weak that he cannot walk. He is too weak to walk. হি ওয়ার্ক হার্ড, এখানে হার্ড হবে, সো দ্যাট হি কুড বি সাকসেসফুল। হি ওয়ার্ক হার্ড টু বি সাকসেসফুল, অর্থাৎ সফল হতে সে কঠোর পরিশ্রম করেছিল। সে কঠোর পরিশ্রম করেছিল যাতে করে সে সফল হতে পারত। দো এবং অলদো থাকলে ইনস্পাইট অফ বা ডিসপাইট অফ এর মাধ্যমে, এগুলো কিন্তু অলরেডি বলেছে, এখন সেটাকে রিভার্স করছে। হ্যাঁ, দো হি ওয়ার্ক হার্ড হি ওয়াজ নট সাকসেসফুল, ডিসপাইট হিজ হার্ড ওয়ার্ক হি ওয়াজ নট সাকসেসফুল। নাউন ক্লোজকে নাউন ফ্রেজে পরিণত করে সিম্পল সেন্টেন্স করতে হয়। হোয়াট এভার হি সেইড ডিউরিং দ্য মিটিং আপসেট হার গ্রেটলি, হিজ ওয়ার্ডস ডিউরিং দ্য মিটিং আপসেট হার গ্রেটলি। কমপ্লেক্স টু কম্পাউন্ড, কমপ্লেক্স সেন্টেন্সে সিন্স অ্যাজ ওয়েন থাকলে তা তুলে দিয়ে দুই ক্লজের মাঝে অ্যান্ড বসাতে হয়। দ্য গিল্ট ওয়াজ brought to book when the trial was over. The trial was over and the guilt was brought। তো এখানে এই যে রুলস যে নিয়মগুলো আছে, এখানে আরো অনেকগুলো আরেকটা পার্ট আমি এখানে দিয়েছি যেগুলো যারা ওই এসএসসি এইচএসসি লেভেলে আছেন তাদের জন্য, অর্থাৎ ট্রান্সফর্ম করার জন্য। তো এগুলো যতটুকু ধারণা দিয়েছি সেটা থেকে সেটা বুঝে আপনারা নিজেরা একটু সলভ করার চেষ্টা করবেন। যেমন আমি যদি কয়েকটা সেন্টেন্স এখানে আপনাদেরকে এনে দেই, যেমন মনে করেন আমি যদি বলি যে আহ মনে করেন আমি ইয়া, জেমিনির কাছে আসলাম। হ্যাঁ, সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। দেখেন, আমি এখানে কয়েকটা সেন্টেন্স
এবার আমি একটা ব্ল্যাঙ্ক পেজে আসি, স্ট্রেট আন্ডারস্ট্যান্ড হিয়ার। দেখেন এখানে টোটাল 20টার মতো সেন্টেন্স এর এক্সারসাইজ সে দিয়েছে। আপনাদের মেইন কাজ হচ্ছে এক্সারসাইজ গুলো কমপ্লিট করতে হবে। বলছে ডিসপাইট দ্য হেভি রেইন উই ওয়েন্ট ফর আ ওয়াক, অর্থাৎ কঠোর বৃষ্টি হওয়া সত্ত্বেও আমরা কি করেছিলাম, হাঁটতে গিয়েছিলাম। তাহলে এটাকে কমপ্লেক্স করতে হবে। বলেন কমপ্লেক্স কি হবে? It was heavy raining when we went for a walk. না, ওয়েন দিয়ে হবে না। কে বলতে পারবেন? বাংলা বোঝেন, এই সিম্পল সেন্টেন্সটার বাংলা কি? বলছে যে কঠোর বৃষ্টি হওয়া মানে প্রচুর বৃষ্টি হওয়া সত্ত্বেও আমরা হাঁটতে গিয়েছিলাম, তো এখানে তো ওয়েন হবে না। এখানে কি হবে? যদিও খুব বৃষ্টি হচ্ছিল তারপরেও আমরা হাঁটতে গিয়েছিলাম। তাহলে কি হবে? It was all good, sir. ইয়েস, দো বা অলদো হবে। তাহলে কম্পাউন্ড কি হবে? Although it was কম্পাউন্ড, কম্পাউন্ড। a heavy rain and হবে স্যার walk. The heavy rain and you went for walk. ইট ওয়াজ এ হেভি রেইন অ্যান্ড, এবং, তাই না? তাই হবে? না, অ্যান্ড হবে না। Yes, sir. But sir. বাট হবে। অ্যান্ড কেন হবে? মানে But এখানে আপনি sir. এটা বলেন যে খুব বৃষ্টি হচ্ছিল আমরা হাঁটতে গিয়েছিলাম। কিন্তু আমরা হাঁটতে গিয়েছিলাম, তাই না? কিন্তু মানে কি, বৃষ্টি হওয়ার পরেও আমরা হাঁটতে গিয়েছিলাম। তাহলে ডিসপাইট, তাহলে অলদো, তাহলে বাট। কথা ক্লিয়ার? বোঝা গেল? জি স্যার। হ্যাঁ। তাহলে আমি এই পিডিএফটা এখন আপনাদেরকে পাঠিয়ে দেই, আপনারা নিজেরা একটু তাহলে সলভ করেন। হ্যাঁ, স্যার, এক্সারসাইজটা। এই যে পিডিএফটা দিয়ে দেন স্যার, এই যে সিম্পল কমপ্লেক্স এর যে চ্যাপ্টারটা স্যার। চ্যাপ্টারটাও দিচ্ছি আর এই এক্সারসাইজটা আমি এখন দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই যে এক্সারসাইজটা, এটা দিয়ে দেন। এখানে 20টা সেন্টেন্স আছে, নিজেরা একটু করার চেষ্টা করেন, দেখেন পারেন কিনা। করে সাবমিট করবেন আমাকে। আর দেখেন এক্সারসাইজ না করলে কাভার হয় না, ক্লিয়ার হয় না বিষয়গুলো, ঠিক আছে? এটা করতেই হবে। এটা একটু করে ফেলেন, দেখবেন আপনাদের এটা নিয়ে আর কোনো ধরনের জড়তা বা সমস্যা থাকবে না। ওকে। স্যার ক্লাস রেকর্ডটা একটু হ্যাঁ, ক্লাস রেকর্ড আমি দ্রুত দিয়ে দিব। আমি তো ক্লাস রেকর্ড দিচ্ছি, প্রত্যেকটা ক্লাসের রেকর্ড ধারাবাহিকভাবে দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। সো দ্যাটস